সো এরা আপনার জাতিসংঘের কাছে রিপোর্ট দিচ্ছে, বলছে কার সাথে আলাপ করেছে। এই যে পুলিশ হাজার হাজার পুলিশ মারলো, একটা ছবি এই রিপোর্টের ভিতরে নাই। আমি এই রিপোর্টটা পড়েছি। এই রিপোর্টটা পড়ার পরে যেমন আমি আপনাকে বলতে পারি, এটা 66 নাম্বার প্যারাটাকে আমি রেফার করতে পারি। 66 নাম্বার প্যারা আমি আপনাকে ছোট ছোট কাহিনী বলে 13 নাম্বার পেজে যদি কেউ যায় আর কি, তাহলে সে দেখবে সেখানে বলছে যে আবু সাইদের মামলাটা কিন্তু এখন পেন্ডিং, এটা কিন্তু কোর্টে এটার মামলা চলছে, এটা তদন্ত রিপোর্ট পরে হবে। আবু সাইদের এই ঘটনাটাতে বলছে যে আবু সাইদকে শটগান দিয়ে গুলি করে মারা হয়েছে। তো জাতিসংঘ যদি কোর্ট হয়ে যায়, জাতিসংঘ যদি রায় দিয়ে দেয়, তাহলে কোর্ট কি করবে? আপনি আমাকে এই কথাটা বলেন। এখানে বলছে যে despite not posing an imminent threat, মানে বলছে যে আবু সাইদকে শটগানের গুলিতে হত্যা করা হয়েছে যদিও সে কোনো ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়নি। অথচ আমরা ভিডিওতে কি দেখলাম ইসমাইল ভাই? দেখলাম যে আবু সাইদ একটা বিরাট লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশকে মারছে, তাই না? এটা আমরা দেখলাম না? আলটিমেটলি ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো যে জামাত শিবির যখন বলছে যে এই রিপোর্ট আমরাই লিখেছি, আমরাই এটার হেল্প করেছি, তখন তো মনে হয় আপনার সমস্ত আলোচনা অর্থহীন। এই রিপোর্টের আসলে কোনো ধরনের, আমি অন্তত পক্ষে এইটার কোনো ধরনের এফেক্ট আমি লিগ্যাল সাইডে দেখতে পারি না। বাংলাদেশের যারা কোর্ট আছে তারা তো ধরেন ওইখানে আমাদের পক্ষে লয়ারকেই দাঁড়াতে দেয় না। আমরা এখন পর্যন্ত জানিই না আমাদের চার্জে কি আসছে, এখনো পর্যন্ত সভানেত্রী জানেই না তার বিরুদ্ধে কয়টা মামলা, কি অভিযোগ, ওনার কাছে কাগজপত্রই আসে নাই। মানে উইদাউট কমিউনিকেশন আপনি একটা মানুষের বিচার করে ফেলছেন, তাকে লয়ারকে দাঁড়াতে দিচ্ছেন না, লয়ারের বিরুদ্ধে আপনি মামলা করছেন, যে লয়ার দাঁড়াচ্ছে তার বিরুদ্ধেই মামলা, মার্ডার কেস। তো আমি যদি কারো পক্ষে দাঁড়াই, আমার নামে যদি আপনি মার্ডার কেস দেন, তাহলে আপনি আসলে কি আশা করতে পারেন? আমি একজন ধরেন বক্তা, টিভিতে কথা বলি, বুদ্ধিজীবী ক্যাটাগরিতে আমাকে ধরেন আপনি ফেলতে পারেন। আপনি যদি আপনার ক্যাটাগরি ভাবেন, একটা পেশাজীবী হিসেবে ধরতে পারেন আমাকে। আমি রাজনৈতিক বিশ্লেষণ করি, আমার 5টা বই যেহেতু আছে, আপনি আমাকে ছোটখাটো একটা লেখকও বলতে পারেন। তো আমি আমার আম্মার চিকিৎসার জন্য চেন্নাইতে আমার নামে মামলা দিয়ে বসে আছি। আমি কি করেছি? আমার অপরাধ। আমি নাকি আপনার মিরপুর 10 নম্বরে নাকি আমি অস্ত্র সহ গুলি করতে গেছি। ভাই আমি চেন্নাই থেকে মিরপুরে গুলিটা করবো কেমনে? মানে স্ট্রং অ্যালিবাই ডিফেন্স আছে আমার, এরপরও আমি অভিযুক্ত। ফাঁসি দিবে, একতরফা বিচার করে ফাঁসি দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আবার বলছে পারলে দেশে আয়। সো এই রিপোর্ট, এটা একটা ট্র্যাশ, ইটস নাথিং বাট এ ট্র্যাশ, জাস্ট ওয়েস্ট অফ মাই প্রিন্ট। আমার এই প্রিন্টারের থেকে 114টা পাতা প্রিন্টিং করেছি, আমার কালি কিছুটা খরচ হয়েছে, লস বলতে আমার এতটুকু, আর সময় যেটা দিয়েছি এটা হচ্ছে আমার লস। এই রিপোর্টের কোনো সারবত্তাই নাই। এখানে আপনি এই রিপোর্টের 1 নাম্বার পেজে যদি আপনি এই রিপোর্টটা আপনার কাছে যদি থাকে, 1 নাম্বার পেজে সূচিপত্র দেখবেন, লেখা আছে ইনসাইটেড ভায়োলেন্স বাই আর্মড আওয়ামী লীগ সাপোর্টার্স। দেখেন, আর্মড আওয়ামী লীগ সাপোর্টারকে নিয়ে আলাদা করে প্যারা লিখেছে। তাহলে বৈষম্য বিরোধী যারা, তারা কোনো ধরনের নৈরাজ্য করেনি, এনআরকি করেনি, তারা ভাঙচুর করেনি, তারা পুলিশকে মারেনি। চৌধুরী নাফিস মোহাম্মদ আলম নামে একটা ছেলে ডয়চে ভেলে যার সাক্ষাৎকার নিয়েছিল, সে নাকি র্যাবের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, টর্চার হয়েছে। যেই ছেলেটার 146 জিবি পর্ন উদ্ধার করেছে র্যাব, যার অনেকগুলো আমরা তখন দেখতে পেয়েছি, আমার কাছে প্রচুর এভিডেন্স ছিল, মেয়েদেরকে কিভাবে ধরে নিয়ে এসে টর্চার করে, কিভাবে সে মাদক বিক্রি করে। সেই ছেলেটা ফেসবুকে একটা বিশাল ছবি দিয়ে তার রিভলভার দিয়ে দেখেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে গুলি করেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে পুলিশকে গুলি করেছে। এনায়েতপুরে 13টা পুলিশকে পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন পুলিশ ফাঁড়ি পুড়িয়েছে। সেগুলো নিয়ে একটা কথা এখানে নাই, মানে দীর্ঘ কোনো বিশ্লেষণই নাই। দায়সারা গোছের বলছে কি যে হ্যাঁ হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, যদিও যারা অ্যাটাক করেছে তাদেরকে বিএনপি জামাতের কথা বলা হলেও তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়, মানে আবার এক্সক্লুশন ক্লজ লাগিয়ে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আবার এইসব এক্সক্লুশন ক্লজ নাই, আওয়ামী লীগের লোকেরাই মেরেছে, আওয়ামী লীগের লোকেরাই করেছে, এগুলোই বলছে। তো বিএনপি আর জামাতের কথা আসলে তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়। আচ্ছা, আমি সবশেষে একটা প্রশ্ন শুধু আপনাকে বলি, সেটি হচ্ছে যে জুলাই আগস্ট 2024, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় সরকারের বাহিনী যে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে বা অন্যরা,
তারা কি সরকারের কথা শুনতে তখন বাধ্য? তাদের উপর যখন আক্রমণ করা হবে তারা কি সেটি প্রতিহত করা বা সরকারকে সেভ করার চেষ্টা করবে না? এখানে সরকারকে সেভ না, মাথায় রাখতে হবে রাষ্ট্রকে সেভ। আপনি সরকার যদি রাষ্ট্র বলেন রাষ্ট্র তাহলে খুবই রাষ্ট্রের উপরে আপনি আজকে আমার কথা হয়েছে আমাদের তৎকালীন র্যাবের মহাপরিচালক সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে একটা কথা বললেন যে দেখেন ভাই, তিনি কিন্তু পেশাতে একজন, তিনি নিজেও আইনজীবী, ব্যারিস্টার। তিনি আমাকে বললেন যে ভাই, আমার উপরে গুলি করছে, আমার অফিস পুড়িয়ে দিচ্ছে, আপনি আমার কিছু বলতে আমার পারবেন না? আমি কিছু করতে পারবো না? এ কি কথা? তা আমার উপরে অ্যাটাক আসছে, আমাকে গুলি করছে, আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে, আমার থানা পোড়াতে আসছে, আমাকে ইট পাটকেল শুধু মেরেছে, আমাকে গুলি করেছে, তো আমি তাদেরকে পাল্টা আঘাত করতে পারবো না? আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব অ্যাট স্টেক। এই যে আপনার এই যে যারা প্রাথমিক বিদ্যালয়ের যে টিচাররা রাস্তায় নেমেছে, তাদের উপরে কি অত্যাচারটা করেছে দেখেছেন, কি লাঠিপেটা করেছে। মুক্তিযোদ্ধা, সেখানে অনেক আপনার লোকরা ছিল, শিক্ষকরা ছিল, বৃদ্ধ শিক্ষকরা ছিল, যারা মুক্তিযোদ্ধাও অনেকে ছিলেন, এসেছেন, মেরেছে, মুক্তিযোদ্ধাদেরকে মারছে, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন ভেঙে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় মদদে বাড়িঘর ভাঙছে, ঐতিহাসিক ৩২ ভেঙে দিয়েছে। ঐতিহাসিক ৩২টা শুধু বঙ্গবন্ধুর বাসভবন ছিল? এটা ছিল একটা জাদুঘর, এটা ছিল মুক্তির সমস্ত কিছুর একটা অংশ। এটা ভাঙার পর পাকিস্তান স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তানের ডিফেন্স নামে যেই টুইটার আছে, টুইট করেছে, ফেসবুকে লিখেছে যে সেই ট্রেইটরদের সর্বশেষ আস্তানা ভেঙে দিয়েছে। বাংলাদেশিদেরকে দিয়ে করে ফেললো, জি, এই বাং পাখিদেরকে দিয়ে করে ফেললো। জি জি, এই ঘটনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে অনেক মূল্যবান কমেন্টস করে সমৃদ্ধ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে নিজু মজুমদার যে কথাটি সর্বশেষ বলেছেন যে কারো উপর, আমার উপর আক্রমণ আসলে আমি যদি প্রতিহত করতে না পারি বা প্রতিহত করার চেষ্টাও যদি করতে পারি, করলে আমি অপরাধী হয়ে যাবে। যেমন আমরা দেখেছি গাজীপুরে যখন মোজাম্মেল হক সাবেক মন্ত্রীর বাড়িতে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, সেখানে প্রতিহত করতে গিয়েছে অনেকে, বাধা দিয়েছে, সেই বাধাটা তাদের জন্য অপরাধ হয়ে গেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। বাধা কেন দিবে? বাধা কেন দিবে? আপনাকে মারবে, আপনাকে মার সহ্য করতে হবে, আপনি মার সহ্য না করলেই আপনি ফ্যাসিবাদী। জি জি, আমরা ওই যে বই মেলায় যেটি দেখেছি, যার বই স্টল বন্ধ করা হয়েছে তিনি মামলার আসামি হয়েছেন সম্ভবত, যার বন্ধ করা হচ্ছে মামলার আসামি, তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু তিনি মামলার আসামি। তিনি পুলিশের হেফাজতে, পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে তখনই তাকে নির্যাতন করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে শেষ পর্যন্ত। যাই হোক, আমরা সেগুলো দেখেছি। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে এখন যা চলছে সেটি জনগণ, দেশবাসী আসলে কারোই কাম্য নয়, কারোই প্রত্যাশিত নয়, তবু ঘটনাগুলো ঘটছে এবং সরকারের মদদেই ঘটনাগুলো ঘটছে। আমরা এটার প্রতিকার চাই এবং সেই সাথে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, দেশের সাধারণ মানুষ আসলে এগুলো বুঝতে চায় না। দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে চায়, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায়, একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় রাষ্ট্রে। সেটি আমাদেরকে, আমরা যেন সেটি ফিরে পাই। নিজু মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দীর্ঘ সময় কথা বলেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।